খুব ধীর পায়ে বিনা শব্দে প্রহর ও সুদীপ্ত গুহার মুখে এসে পৌঁছায়। গুহার ভেতর থেকে হাসি তামাশার ধ্বনি আসছে। সুদীপ্ত ও প্রহর একে অপরের দিকে ইশারা করে এক ধারসে টিয়ার গ্যাস ও লাফিং গ্যাস স্প্রে করা শুরু করে। ভেতরে থাকা চারজন কিছু বুঝে ওঠার আগেই টিয়ার গ্যাসের শিকার হয়। এই গ্যাস কয়েক ধরনের রাসায়নিক যৌগের একীভূত মিশ্রণ। তবে এটি শুধু গ্যাস নয়, মিহি গুঁড়ো পাউডার বা তরলের অতি ক্ষুদ্র কণার সমষ্টি নিয়ে এই গ্যাস গঠিত। গুঁড়োর ক্ষার জাতীয় রাসায়নিক পদার্থের উপস্থিতি রয়েছে, যার দরুন চোখ জ্বালাপোড়া করে, রক্তবর্ণ ধারণ করে ও কান্নার উদ্রেক ঘটায়। লাফিং গ্যাসটা সুদীপ্ত কয়েক সেকেন্ড পরে স্প্রে করলেই নাইট্রাস ও অক্সাইডের মিষ্টি সুঘ্রাণে হাসির উদ্রেক ঘটায়। একসাথে হাসি কান্নাতে চারজন পাহারাদারের নাজেহাল অবস্থা। ডক্টর আরমান শেখ গুহার একদম ভেতরের কর্নারে ঘুমিয়ে আছেন। তাকে অ্যালার্জির ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। প্রহর ও সুদীপ্ত সময় ব্যয় না করে গুহার ভেতরে প্রবেশ করে। ডক্টর আরমান শেখের চোখে রুমাল ও মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। হেলিকপ্টার আসার সময় ঘনিয়ে এসেছে। সুদীপ্ত খুব দ্রুত শত্রুপক্ষের সকল অস্ত্রশস্ত্র কবজা করে নেয়। অতঃপর ওদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। হেলিকপ্টারের শব্দ আসছে, তার মানে খুব কাছেই আছে। প্রহর ও সুদীপ্ত মিলে ডক্টর আরমান শেখকে ঘুমন্ত অবস্থায় ধরে ধরে গুহার বাইরে এনে হেলিকপ্টার ল্যান্ড করার অপেক্ষা করছে। সাথে থাকা সেনারা গুহার ভেতর থেকে চারজনকে ধরে নিয়ে আসে। প্রহর একজন সেনাকে ডেকে আরমান শেখকে ধরতে বলে। কি মনে করে গুহার ভেতরে লোক খুঁজতে যায়। টর্চ দিয়ে কোনায় কোনায় খুঁজতে থাকে। ওই চারজনের যোগাযোগের জন্য ব্যবহার করা ডিভাইসটা প্রহর পায়। সেখানে নেটওয়ার্ক একদম পূর্ণ। হেলিকপ্টার আসার আগ পর্যন্ত সে অপেক্ষা করবে কেউ যোগাযোগের চেষ্টা করে কিনা। পরপর 3টে হেলিকপ্টার এলে একসাথে সুদীপ্ত ও আরমান শেখের সাথে আরও 5-7 জনের মতো সেনা ওঠে। তার পরেরটাতে 10 জনের মতো ওঠে। প্রহর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। হুট করে ডিভাইসটা রিং হয়ে প্রহর বাঁকা এসে রিসিভ করে। অপর পাশ থেকে ভেসে আসে, কি অবস্থা এখন স্যারের? ইনজেকশন দেওয়া হয়েছিল? প্রহর বাঁকা হেসে বলে, ইটস প্রহর শেহমাদ। লোকটি প্রচণ্ড অবাক হয়ে কিয়ৎক্ষণ স্তব্ধ থেকে বিস্ময় নিয়ে বলে, প্রহর, হাউ? সারপ্রাইজ। প্রহর, লাভ ইটস ইউ নো। আলোকে আঘাত করে প্রহরকে দামাতে চাওয়ার মতো বোকামি করে ফেলেছে ও। প্রহর তাতে আরও এগ্রেসিভ হবে তা হয়তো ধারণা করিনি, তাই না? অপর পাশ মৌন রয়। প্রহর আবার বলে, বাই দ্য ওয়ে, ইউ কল হিম স্যার, ইউজ ইউ। প্রহরের বলতে দেরি, কিন্তু ডিসকানেক্ট হতে দেরি নেই। প্রহর বাঁকা হেসে ডিভাইসটা সাথে নিয়ে চলল। 3টে বড় হেলিকপ্টারে সবাই ফিরে চলল। না না না, এটা হতে পারে না। ডক্টর আরমান শেখ আমার হাতের নাগালের বাইরে চলে গেল। হাউ কুড ইট? আমার ভাবনার বাইরে এই প্রহর। সবসময় স্যার ওকে এই কারণে বেশি পছন্দ করতো। আই জাস্ট হেই প্রহর। লোকটি নিজের অফিস রুমের টেবিলে থাকা মেটবুকটাতে ফ্লোরে ছুঁড়ে মারে। কেবিনের সব কিছু ভাঙচুর করে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। অফিসের সকল স্টাফ অবাক হয়ে তাকিয়ে আছে। তারা তাদের বসকে এতটা অ্যাগ্রেসিভ হতে দেখেনি। খুব অমায়িক তার ব্যবহার। সেনানিবাসে ফিরে 3 ঘন্টা হলো। আরমান শেখের সবে জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে তার চেক আপ করছে। চেক আপ করে বেরিয়ে তিনি প্রহরকে বলেন, He is quite weak, Prohor. Previously, he suffered from allergic reaction. Take care of him. প্রহর ডাক্তারের কথায় মাথা নাড়ায়। ডাক্তার ওর হাতে প্রেসক্রিপশনটা দেয়, যাতে কিছু টেস্ট লেখা আছে। প্রহর এখন আরমান শেখের কাছে যায়। আরমান শেখ ফ্যালফ্যাল দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছেন। প্রহর মায়াভরা চাহনিতে কিছুক্ষণ চেয়ে থেকে চেয়ার টেনে বসল। ওনার হাত ধরে বলল, স্যার। আরমান শেখ হাতে কারো স্পর্শ পেয়ে একবার প্রহরের দিকে তাকায় তো আরেকবার হাতের দিকে। তার দৃষ্টির ভাষা বলে দিচ্ছে সে প্রহরকে চিনতে পারছে না। প্রহর হতাশ হয়ে অসহায় দৃষ্টিতে চেয়ে উঠে গেল। কালকেই সাজেস্ট করা টেস্টগুলো করাতেই হবে। বাইরে গিয়ে প্রহর সুদীপ্তকে বলল, যে ডিভাইসটা দিলাম তার থেকে নাম্বারটা জানতে পেরেছেন? সুদীপ্ত হতাশ কণ্ঠে বলল, এখন না, ট্রেনিং এর চেষ্টা চলছে। ডক্টর আরহাম শেখ কিছুটা সুস্থ হয়ে তিনি আমাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। কি অবস্থা এখন ওনার? আই থিংক হি লাস্ট হিজ মেমরি। হোয়াট? সুদীপ্তের হঠাৎ রিয়াকশনে প্রহর বলে, উনি আমাকে চিনতে পারেননি। চোখে মুখে কোনো উষ্ণতা বা চেনার প্রতিক্রিয়া ছিল না। সুদীপ্ত প্রহরকে সান্ত্বনা দিয়ে বলে,
হতে পারে এতদিন পর মুক্তির সাথে তিনি হতবাক হয়ে গিয়েছেন, বন্দি পরাধীন জীবন যাপন করেছেন এতদিন। এমনও হতে পারে তিনি শোকে আছেন। গিভ হিম টাইম টু অ্যাডজাস্ট, এভরিথিং উইল বি ফাইল, ডোন্ট ওয়ারি। প্রহর চুপ করে থাকে। আলোর খবর নিতে শীতলকে হোয়াটসঅ্যাপে কল করে। শীতল ল্যাবে কাজ করছিল। প্রহরের ফোন পেয়ে রিসিভ করে বলে, কেমন আছিস? কি অবস্থা এখন? ভালো, স্যারকে খুঁজে পেয়েছি। প্রহর খবরটা জানানো মাত্রই শীতল খুশিতে আত্মহারা হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, রিয়েলি? আই কান্ট বিলিভ। কতগুলো বছর পর। কেমন আছেন স্যার? প্রহরের হতাশ জবাব, ভালো না, জানোয়ারটা স্যারকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। সে আমাকে চিনতে পারছে না শীতল। আমি স্যারের সবচেয়ে প্রিয় স্টুডেন্ট, আর স্যার আমাকেই চিনতে পারছেন না। কলেজে প্রথম বর্ষ থেকে মাস্টার পর্যন্ত 8.5 বছরে তার ভরসার জায়গায় আমি ছিলাম প্রথমে। নইলে কেউ কি তার মেয়েকে বিয়ে দেয়? শীতল কি বলবে বুঝতে পারছে না। আরমান স্যার যে প্রহরের জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে তা শীতল জানে ও বোঝে। শীতল বলে, তুই আর রেদোয়ান ভাইয়া ছিলি স্যারের সবচেয়ে পছন্দের স্টুডেন্ট, কিন্তু তুই সবার প্রথমে। তোর মনের স্নিগ্ধতায় ও সব কিছু মিলের কারণে স্যারের সবচেয়ে প্রিয় ছাত্রের প্রথম স্থানে আনিস হয়েছিল। তোর কেমন লাগছে তো পুরোপুরি বোঝাও কঠিন। খেয়াল রাখ স্যারের, আর আলোর চিন্তা করিস না, সে সেফ আছে। এরা বাবা মেয়ে আমাকে শান্তি দিবে না রে। দুজনের চিন্তায় আমি। অত চিন্তা করিস না, অতি সত্বর দেশে ফিরে আয়। আসল কালপিটকে জলদি খুঁজে পাবো আমরা। প্রহর হালকা হাসে। শীতলকে সতর্ক করতে বলে, সে অচেনা কালপিট জেনে গেছে আমি স্যারকে উদ্ধার করে ফেলেছি এবং আলোর সাথে নেই। আমি খুব সাবধানে থাকতে হবে। আমি হেডকোয়ার্টারে বলে দিয়েছি, তারা তোদের সুরক্ষিত আর্মি রাখবেন। আমি খেয়াল রাখছি, চিন্তা করিস না, সব ঠিক হবে ভাই। প্রহর স্বস্তি পায়। বিকেলে সব মেডিকেল টেস্ট করিয়ে আনা হয়। এই পর্যন্ত প্রহর বেশ কয়েকবার আরমান শেখের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। তিনি শুধু ফ্যাল করে তাকিয়ে থাকেন। খিদে পেলে আকারে ইঙ্গিতে পৌঁছান। প্রহরের সন্দেহ হয়, কিন্তু নিজের মনের সন্দেহকে সে পাত্তা দিতে চাচ্ছে না। মেডিকেল টেস্ট করার সময় ডাক্তারকে প্রহর এগুলো বলেছে। MRI, সিটি স্ক্যান সহ আরও অনেক টেস্ট করায়। প্রহর অধীর হয়ে অপেক্ষা করছে কি হয়েছে জানার জন্য। সুদীপ্ত প্রহরের অস্থিরতা দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলে, এত নিশ্চিন্ত হয়ে না, সব ঠিক হবে। চলো সামনে ওই চায়ের দোকান থেকে তান্দুরি মালাই চা খেয়ে আসি। নেপালের এই আবহাওয়াতে চা তো মাস্ট দেখবে, মন একেবারে চলমনা হয়ে যাবে। প্রহর মুচকি হেসে সুদীপ্তের সাথে চলতে থাকে। চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করে ওরা বেঞ্চে বসে। প্রহর জিজ্ঞাসা করে, আপনার পরিবার কোথায় থাকে দেখছেন? আমি এত সময় আপনার সম্পর্কে প্রফেশনালি ছাড়া কিছুই জানি না। সুদীপ্ত হেসে বলে, আমার পরিবার এখন কাশ্মীরে থাকে। কলকাতায় ভিকটিমটি আছে, সেখানে জেরুরা থাকে। বাবা চাকরি সূত্রে কাশ্মীরে চলে এসেছিল। আমার মা আবার নেপালি, তাই নেপালেই বেড়ে ওঠা। মা নেপালি হয়েও বাবা সহজরে বাংলা ভাষা আয়ত্ত করে ফেলেছিলেন অনেক আগেই। সেই সাথে আমিও কলকাতায় জন্ম হলেও বাবা কাশ্মীরে চলে যাওয়ার পর মা নেপালে এসেই বেশি থাকার দারুণ আমার নেপালের প্রতি ঝোঁকটা বেশি তৈরি হয়েছিল। বাবা চাইনি আমাদের তখন কাশ্মীরে নিতে। তখনকার অবস্থা তো জানোই। শেষে বিয়েও করলাম এক ভারতীয় নেপালে বসবাস করা মেয়েকে। আমারও ওয়াইফের মা কলকাতায় আর বাবা নেপালি। ততক্ষণে চা চলে এসেছে। প্রহর মাটির তৈরি চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয়। অতঃপর বলে, বাহ, দারুণ তো। আপনাদের দুজনের মিলটা বেশ। একজনের মা ভারতীয় বাঙালি তো, আর একজনের বাবা তা ভাবিকে নিয়ে এখানে কোয়ার্টারে থাকেন? না, আমার ওয়াইফের বাবার বাড়ি আমার এখানেই। আমি বলতে পারো ঘর জামাই। কোনো জরুরি কাজ থাকলে বরাদ্দকৃত কোয়ার্টারে থাকি। ছুটিতে কাশ্মীরে ও কলকাতায় ঘুরে আসি। প্রহর বলে, দুই দেশেই নাগরিক আপনারা, এতে সুবিধাও আছে। হ্যাঁ তা ঠিক,
তুমি কি আগামীকালই ফিরে যাবে? হ্যাঁ, স্যারের যাওয়ার ব্যবস্থা আজকে হলে কালকে চলে যাব। আপনি তো জানেনই আমার স্ত্রী কোমাতে। শত্রুপক্ষের টার্গেটও, তাই ইচ্ছাকৃত দেরি করব না। কালকে থেকে গেলে তোমাকে ইনভাইট করতাম আমার শ্বশুর বাড়িতে দুপুরে কিছু খেতে। শ্বশুর বাড়ি থাকি বলে শ্বশুর বাড়ি বললাম, কিছু মনে করো না। আমার শ্বশুর বাড়ির অনেক মিশুক ও ভালো মনের মানুষ। আরে না না, কিছু মনে করবো কেন? কাছের লোকদের সাথেও থাকাও আনন্দের। তুমি আজ রাতে আমার কোয়ার্টারে থেকো। আরমান স্যারকেও আমার কোয়ার্টারে নিয়ে যাই। পারমিশন নিতে ঝামেলা হবে না। প্রহর কৃতজ্ঞতা স্বরূপ বলে। তার দরকার নেই, এখানে ভালো আছি, শুধু শুধু কষ্ট করবেন। কোনো কষ্ট না, আমি পারমিশন নিচ্ছি। তুমি আর ডক্টর আরমান শেখ আজকের রাতটা আমার কোয়ার্টারেই থাকবে। সুদীপ্তের জোরালো আবদারে না করতে পারল না প্রহর। পারমিশন নিয়ে আরমান শেখকে নিয়ে সুদীপ্তের কোয়ার্টারে যায়। সকালে কিয়া ও রেদওয়ান এসে হাজির প্রহরের বাড়িতে। দারোয়ান ওদের নাম বললে শীতল আপত্তি করে না, কারণ দুজনেই পরিচিত। কিয়া তো বান্ধবী, আর রেদওয়ান একদিকে সিনিয়র ভাই, আরেকদিকে বান্ধবীর হাজবেন্ড। শীতল ওদের বসতে দিয়ে নাস্তা আনতে যাওয়ার আগেই রম্য সুরে রেদওয়ানকে বলে, আপনার তবে সময় হলো কেয়াকে নিয়ে আসার? এত ব্যস্ত থাকেন যে দুবার আমাদের গেট টুগেদারও আসলেন না। রেদওয়ান হেসে বলে, কি করো বলো, ব্যবসার কাজে সত্যি ব্যস্ত থাকি। চট্টগ্রামে থাকা হয় বেশি, এর জন্য তোমার বান্ধবীর অভিমানও সহ্য করতে হয়। কিয়া চোখ ছোট করে তাকিয়ে বলে, তাই না? তুমি এত কাজ করো যে সময়ই থাকে না তোমার আমার জন্য। শীতল ওদের দুজনের কথা শুনেই হেসে বলে, আচ্ছা, সেসব তোমরা নিজেরা বুঝে নিও। বসো, আমি চা নাস্তা আনি। রেদওয়ান উদ্গ্রীব কণ্ঠে বলে। আলোর কি অবস্থা এখন? কোমাতে ভাইয়া। শীতলের মলিন কণ্ঠে রেদওয়ান উৎকণ্ঠিত হয়ে বলে, কিয়া এটা জানতে পেরে আমাকে জানিয়েছে। আমি 2 দিনের মধ্যে কাজ গুটিয়ে ছুটে এসেছি। কিয়া বলে। আমাকে আলোর কাছে নিয়ে চলো। আর প্রহর কই? শীতল আমতা আমতা করে ভাবছে কি জবাব দেবে প্রহরকে এই প্রশ্নের। ওর ইদানিং কাজের অনেক প্রেশার তো, বুঝেছি তো। আলোর অবস্থার জন্য কাজে একটু গরমসি হয়েছে, তাই এখন সেগুলো পুষিয়ে নিচ্ছে। ও আচ্ছা, চলো আমিও তোর সাথে যাই। চল। ক্রিয়াকে নিয়ে শীতল রান্নাঘরে চলে গেলেই রেদওয়ান আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখে কেউ নেই। রঞ্জনা খালাও রান্নাঘরে। এই সুযোগে সে আলোর কাছে পৌঁছে যায়। দরজা থেকে আলোকে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে মনে মনে পৈশাচিক হাসে। অতঃপর খুব সাবধানে দরজা ভিড়িয়ে আলোর সামনে যায়। রম্য স্বরে আফসোস করে বলে, ইস, বেচারি আলো কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ডক্টর আরমান শেখের ওয়ারিস আলো শেখ স্যার, যার কাছে তার কলিজার টুকরোকে রেখে গেছেন, সেই প্রহরও পারল না তোমাকে রক্ষা করতে। বড্ড আফসোস হয় জানো। স্যারের প্রিয় ছাত্র আমাকে যদি তোমার দায়িত্ব দিত, তবে আজ এই অবস্থায় তুমি কোশ্মিন কালেও থাকতে না। কিয়ার মতো তোমার রানী করে রাখতাম। থাক, সেসব যাক। তোমার তো কই মাছে প্রাণ, অত বিষাক্ত বিশ্বেও মরলে না। একদম তোমার বাবার মতো হয়েছে যে, ব্যাটা মরবেও তবু মুখ খুলবে না। এত কিছু করলাম তাও না। যাক, ব্যাপার না। আমার টার্গেট এখন শুধু ওই ভাই শর্টটা না, পূর্ণ হিসাব বাকি আছে তো, পাই টু পাই হিসেব হবে। এই পোহর সবসময় আমার সবকিছু কেড়ে নেয়। পোহর আসার পর থেকে আমি হয়ে গেলাম স্টুডেন্টের মধ্যে স্যারের সেকেন্ড প্রায়োরিটি। পোহরের কারণে আমি অনেক কিছু মিস করেছি। পোহর ভেবেছে কি স্যারকে উদ্ধার করে আমার নাগাল পাবে? স্যারের যে অবস্থা তাতে জানতেও পারবে না। তবে আজকে তোমার কাহিনী খতম করতে আমি হাজির, মিসেস পোহর শেয়ামাত। হাতে গ্লাস পরে আলোর গলা চেপে ধরেছে সবে। তার মধ্যে পিকু উচ্চস্বরে ঘেউ ঘেউ করে উঠল। রেদওয়ান খাটের অপর পাশে ফ্লোরে ম্যাটের ওপর চুপটি করে ঘুমিয়ে থাকা পিকুকে খেয়াল করেনি। হঠাৎ পিকুর জোরালো ডাকে থতমত খেয়ে জলদি করে গ্লাভস খুলে উঠে দাঁড়ায়। পিকুর ডাকে রঞ্জনা খালা, শীতল, কিয়া ওরিও উঠে আসে। শীতল সবার আগে দৌড়ে এসে ঠাস করে দরজা খুলে আলোর বিছানার পাশে মনিটরের কাছে রেদওয়ানকে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ সব কিছুতে ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? আপনি ওখানে দাঁড়ানো কেন? পিকু চিৎকার করলো কেন? রেদওয়ান থতমত খেয়ে বলে, বুঝতে পারছি না। এই কুকুরটা মানে পিকুর কাছে তো আমি পরিচিত, তাই হয়তো আমাকে আসতে দেখে চিৎকার করে ডেকে উঠেছে। আমি তো আলোকে দেখতে এসেছিলাম। স্যার তো 4 বছর যাবৎ নিখোঁজ, এখন আবার স্যারের মেয়ে কোমাতে। তুমি তো জানোই আমি স্যারের প্রিয় ছাত্র।
ছাড়ো, আমার বাবার মতো, তাই আর কি। শীতল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা সবাই রান্নাঘরে চলে গিয়েছিলে, তাই ভাবলাম বাড়িটা ঘুরে দেখি। আলোকে দেখতে পেয়ে এখানে চলে এসেছিলাম। কিয়া বলে। আচ্ছা এখন আসো, পিকু তোমার চিনে না তাই এমন করছে। শীতলও বলে, চলেন ভাইয়া, নাস্তা রেডি। আলো সব কিছু ফ্রিজন করে রেখে দিত, তাই সময় লাগেনি। ওরা চারজনে আলোর ঘর থেকে বেরিয়ে যায়। রেদওয়ান সবার পরে বের হয়, আর বেরোনোর আগে আলোর দিকে তীক্ষ্ণ নজর ফেলে যায়। কিয়া ও রেদওয়ানকে নিচে বসার ঘরে বসতে বলে সে শীতল আলোকে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে যায়, যা সকালে দিতে ভুলে গিয়েছিল। সারাদিন শেষে দুপুরের খাবারের পর রেদওয়ান ও কিয়ার যাওয়ার সময় হয়ে এসেছে। রেদওয়ান আর সুযোগ পায়নি আলোর ক্ষতি করার। রঞ্জনা খালা আলোর সাথে সাথেই ছিলেন। তাছাড়া পিকু ও রিয়াও ছিল। পিকু তো রেদওয়ানকে তককে তককে রেখেছে, যেন এখনই কামড়ে আহত নিহত করে ফেলবে। রেদওয়ান মনে ক্ষত নিয়েই প্রস্থান করে। এদিকে আরমান শেখের মেডিকেল টেস্টের রিপোর্ট এসেছে। ওনার ব্রেনের কিছু সেল ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারের ভাষ্যমতে আরমান শেখকে দীর্ঘদিন ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, যার দরুন তিনি কথা বলার সামর্থ্য হারিয়েছেন। সেটা সাময়িক নাকি দীর্ঘস্থায়ী তা সঠিক বলেনি। নিউরনের কিছু কোষে ড্যামেজ হয়েছে। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। তাকে কোনো কিছু নিয়ে চাপ না দেওয়াই ভালো। চাপ দেওয়া হলে তিনি পাগলও হয়ে যেতে পারেন। এসব শোনার পর প্রহর বাহ্যিকভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে চলেছে। তার তো ভেঙে পড়লে চলবে না। এই সময়টা তার পরীক্ষার, মানসিক পরীক্ষার। সব কিছুকে সামলে উঠতে হবে। সে যদি ভেঙে পড়ে তবে আড়ালের শত্রু এই সুযোগটাই নেবে। সুদীপ্ত এসে প্রহরের কাঁধে হাত রেখে বলে, তোমাদের ফেরার ব্যবস্থা হয়ে গেছে। আর কখনো দেখা হবে কিনা জানি না। সময়টা খুব ভালো কেটেছে। তোমার জন্য শুভকামনা রইল। ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হবে। তোমার জীবনও প্রহর শেষে আলোতে রাঙাবে। প্রহর আলতো হাসে। আশা করি আবারও দেখা হবে। ধন্যবাদ আপনার সুন্দর অতিথ্যর জন্য। দোয়া রাখবেন। বন্ধুত্বপূর্ণ ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদায় বলে আরমান শেখকে নিয়ে দুপুরের মধ্যে দেশে ফেরার জন্য রওনা হয়। কাঠমান্ডু পৌঁছে বিমানে ঢাকা আসবে, তারপর ঢাকা থেকে সিলেট। রেদওয়ান শাহ পারলেন না তো নিজেকে আড়াল রাখতে, সেই তো ধরা বললেন। নিজের রাগ ক্ষোভ নিয়ন্ত্রণে অসমর্থ তোমার পরাজয়ের সূচনা। খুব শীঘ্রই তোমাতে মতো তোমার ভালো প্রিয়তমা। প্রিয়তমা তো একজনই হয়, তাই না? তোমার তো আবার একের অধিক তিনজন, রাইট? খুব আফসোস হয় মেয়েগুলোর জন্য। এক একজনকে ভালোবেসে জীবনসঙ্গী করলে তো সেই রইল তোমার কুৎসিত অন্তরের ধোকায়। তার থেকে পেয়ে গেলে অফুরন্ত ভালোবাসা, কিন্তু বিনিময়ে সে পেল ধোকা। হিংসার বশবর্তী হয়ে একজনের থেকে জোর করে ভালোবাসা আদায় করতে গিয়ে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করলে। আর আরেকজন, যাকে আমি ভিকটিম বলবো নাকি কালপ্রিট, সে তো নিজেই কনফিউজড। সে তো নিজের বিবেক নিজের বিসর্জন দিয়েছে। সেই প্রথম থেকে নিজের বান্ধবীকে ঠকিয়ে আসছে, কিন্তু তাতে সে নিজে অবশ্য ঠকেছে। তোমার জন্যই সব করেছে, যা বলেছে তাই করেছে। বিনিময়ে সে তোমার ভালোবাসা চেয়েছে, যা অন্যায়, কিন্তু তার নষ্ট বিবেক ও স্বভাবের কারণে পথভ্রষ্ট। অবশ্য কার মেয়ে দেখতে হবে তো। আর তুমিও তোমার ফায়দা করে গেলে। উদাহরণ তার আবর্ষণ অ্যান্ড মাস্কারেজ, অতঃপর মেরে ফেলার চেষ্টা। হ্যাঁ, চেষ্টা, কারণ তাকে তুমি নিঃশেষ করতে পারোনি। সে আছে এবং খুব শীঘ্রই তোমার মুখোশ খুলবে তোমার স্ত্রীর সামনে। কিয়াকে ঠকানোর প্রমাণ তো চয়নিকা, তাকেও পথ থেকে সরাতে চেয়েছিলে, কিন্তু নিয়তি যে নিষ্ঠুর। তুমি সত্যি যাকে ভালোবেসেছ তাকে তুমি দিনের পর দিন ঠকিয়েছ। প্রকৃতি প্রতিশোধ পছন্দ করে। রেদওয়ান শাহ, কিয়ার ঘৃণার পাত্র হতে তৈরি হও। অবশ্য সত্যি বলতে তোমার জন্য বেস্ট পার্টনার চয়নিকায়। রতনে রতন চিনে, প্রবাদ আছে না? তোমারও চয়নিকার ক্ষেত্রেও তাই। তোমার বাবা এক ধোঁকাবাজ ও স্বার্থ সিদ্ধি লোক। ধোঁকা করেছে তোমার মায়ের সাথে। নিজের মায়ের সান্নিধ্য বড় হয়েও স্বভাব ও চরিত্র পেলে তোমার বাবার মতো। নিজের মায়ের দুঃখও বুঝলে না। হ্যাঁ, যাই হোক, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা। খুব জলদিই নিজের কর্মফল দেখতে পারবে। ডার্ক বাটারফ্লাই। রেদওয়ান এই বেনামি চিঠিটা পড়ে ধপ করে সোফায় বসে পড়ে। চিঠিটা মুচড়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়। দরদর করে অনবরত ঘামছে সে। নিজের অন্ধকার দিক সে সবার আড়ালে রেখেছে, কাউকে জানতে দেয়নি। আর চয়নিকা বেঁচে আছে
কিন্তু কিভাবে, কোথায়? এসব প্রশ্নে নিজের ওপরেই তার রাগ হচ্ছে। আর রইল ঋদ্ধিমা, 10 বছর আগে ধুলো পড়া সেই কালো অধ্যায়, যাকে প্রহরের জীবন থেকে ছিনিয়ে নিতে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছিল সে। মেয়েটা তো তাকে ভালোবাসতে অস্বীকার করেছিল, এই যা। সেই দৃশ্য দেখে ফেলায় চয়নিকার অন্তরে দাফন করা অনুভূতিতে জাগ্রত করে নিজের কাল অধ্যায় লুকিয়েছে। দুনিয়ার সবার সামনে সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লয়াল হাজবেন্ড, সফল বিজনেসম্যান ও রিসার্চার। আজ এত বছর পর সব কিছু নিজের সামনে ভাসছে। অজ্ঞাত সব জানতা কে সে, এমন কেউ যে তাকে খুব ভালো করে চেনেও অভিনয় করে চলেছে দিনের পর দিন। কিন্তু সে ওই ব্যক্তির নিখুঁত অভিনয় ধরতে পারছে না। নিজেকে এখন পাগল পাগল লাগছে তার। টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা আছড়ে ভেঙে সেটা নিজের ডান হাতে চেপে ধরে, কিন্তু কোনো রা নেই। রক্তের ধারা গড়াচ্ছে, তবুও সে নির্লিপ্ত। কি আর রেদওয়ানের এই অবস্থা দেখে দৌড়ে এসে ডেস্ক থেকে ফার্স্ট এড বক্স নিয়ে স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করতে থাকে। স্যাভলন লাগানোতে জ্বালা পোড়ার উদ্রেক হলে হুঁশ ফেরে। এক দৃষ্টিতে কি আর বেদনাতুর মুখশ্রী দেখে মায়া হয়। তার মায়া ভালোবাসা কাজ করেই তো তার সামনে বসা তার দীর্ঘ সময়ের ভালোবাসার নারীটির প্রতি। 12 বছর। যখন সামনে বসা মেয়েটি 15 বছরের বাড়ন্ত কিশোরী, তখন সে সদ্য 19 বছরের পদার্পণ করা তরুণ। তপ্ত রোদে প্রখর সাক্ষাৎ, অতঃপর প্রণয়। এত মায়াবী মেয়েটির মায়ার বাঁধন ছিঁড়তে না পারলেও নিজের মনের প্রতিহিংসা নিজের বিবেককে খোকলা করে দিয়েছে। সেখান থেকে সে ফিরতে পারবে না। তার উদ্দেশ্য সে হাসিল করবেই। কিয়া কাঁদো কাঁদো স্বরে বলে, কি হয়েছে তোমার? এত রাগ কেন? মনে হচ্ছে কে তোমার প্রিয় কিছু জিনিস ছিনিয়ে নিতে চাইছে। তুমি তো অযথা উগ্র আচরণ করো না, তবে আজ কেন? দেখেছো কতখানি কেটেছে? রক্তের পরিমাণ দেখেছো? রেদওয়ান জবাব দেয় না। নিজের হার সে মানতে পারবে না। এই মেয়েটাকে হারানোর ভয় তো সাথে আছেই। কিয়া আবার বলে, এখন তো তোমার রাগ খুব দেখাও, সামলানোর জন্য আমি আছি, কিন্তু যখন আমি থাকবো না তখন কে সামলাবে তোমায়? নিজের যত্ন নাও রেদ। আচমকা কিয়ার মুখ নিঃসৃত বলিতে রেদওয়ান ভ্রুকুটি করে, সন্দিহান কণ্ঠে শুধায়, কোথায় যাবে তুমি? হঠাৎ এরকম কথা কেন বললে বলো? ও মা, আমি কি ছেড়ে আসতাই নাকি? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা সূরা আল ইমরান 185, সূরা আম্বিয়া 35, সূরা নিসা 78, সূরা বাকারা 243, সূরা আল জুমুয়া। আমাদের পবিত্র ধর্মগ্রস্ত কোরআন বিভিন্নভাবে বর্ণিত আছে। তাছাড়া মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা জানো নিশ্চয়? জন্মিলে মরিতে হবে, আমর কে কোথায় হবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। বুঝেছ? আমি আপাতত মায়ের সাথে যাব। দেখো, বহুদিন যেতে দাওনি, এবার তো যাবই। না নিলে আমি একটা দানাও খাবো না। রেদওয়ান বিমর্ষ দৃষ্টিতে চেয়ে থেকে ইশারায় যাওয়ার অনুমতি দেয়। কিয়া ভীষণ খুশি হয় তাতে। পরের দিন সন্ধ্যার সময় প্রহর বাড়ি ফেরে। আরমান শেখকে নিয়ে আলোর ঘরে যায়। আলোকে নিথরভাবে ঘুমিয়ে থাকতে দেখে প্রহর ওর পাশে বসে হাত জোড়া নিজের হাতের মুঠোয় নেয়। চোখ বন্ধ করে আলোর নেতিয়ে পড়া হাতের উল্টো পিঠে উষ্ণ চুম্বনে অশ্রুসিক্ত নয়নে নিজের হতাশা দূর করার প্রয়াস করে চলেছে। আরমান শেখ নির্লিপ্ত দাঁড়িয়ে আছেন। তিনি মূলত ঠাওর করতে পারছেন না। নিয়াজ, শীতল ও রঞ্জনা খালা দরজার কাছে ভেজা নয়নে চেয়ে দেখছেন। আলোর হাত নামিয়ে রেখে প্রহর উঠে আরমান শেখের কাছে আসে, বলে, স্যার, ওই যে দেখেন আপনার আলো, আপনার মেয়ে। দেখেছেন কিভাবে নিষ্ঠুরের মতো নিথর হয়ে ঘুমিয়ে আছে? আপনার মেয়ে আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে আমার ডাকে সাড়া দিত, তাই না বলুন? আপনি তো ওর বাবা, আপনি ওকে উঠতে বলুন না। হুট করে প্রহরের আপ্রলাপ। নিয়াজ ওর কাছে এসে ওকে পাশ থেকে আগলে নেয় সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। আরমান শেখও প্রহরের মাথায় হাত রাখলেন। রাত যত গভীর হচ্ছে প্রহরের দৃষ্টিসীমা তত ঘোলাটে হচ্ছে। কতগুলো রাত যে সে নির্ঘুম কাটিয়েছে তার ইয়াত্তা নেই। চোখ জুড়ে নিদ্রা কন্যাদের আগমন। কি অতি সন্তর্পণে আলোকে নিজের সাথে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। আগামীকাল থেকে আবার শুরু হবে সূত্র খোঁজা। এদিকে রেদওয়ানের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
সে কিয়াকে কাছে টানতে পারছে না। কিয়া যাতে কিছু বুঝতে না পারে তাই কিয়াকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। সকালে নতুন সূর্য নতুন আশার আলো নিয়ে হাজির। কার জীবনে কি মোড় নেবে নির্ধারণ খুব জলদি হবে। প্রখর নাস্তার টেবিলে এসে বসার পর রঞ্জনা খালা ওকে নাস্তা দেন। শীতল ও নিয়াজও বসে। প্রহরকে বলে, স্যারকে মেডিসিন ব্রেকফাস্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি দিয়েছি। উনি এখন বারান্দায় বসে আছেন। আচ্ছা শোন, আজ আমি আলোর জন্য ঢাকা থেকে এই ডাক্তার আসতে বলেছি। আমাদের ফ্রেন্ড ছিল, মনে আছে? ত্রিশাল ঘোষ। শীতল উৎসাহী হয়ে বলে, হ্যাঁ, ত্রিশাল নিউরোলজিস্ট। হ্যাঁ, ও আসবে। আলোর অবস্থা দ্রুত উন্নত হোক চাই। তাছাড়া এইখানকার ডাক্তাররা ভালো হলেও শত্রু তো এইখানেই, কখন কি করে বসে রিস্ক নিতে চাই না। কৃষ্ণাল এখানে এসে উঠবে, তার জন্য আমি সিলেটে জবের ব্যবস্থা করেছি। প্রহরের সাথে শীতলও একমত। নিয়াজ বলে, ত্রিশালকে বলিস আরমান স্যারের ট্রিটমেন্টও করতে। প্রহর বলে, বাবা মেয়ে দুজনের জন্যই খালা যান। প্রহর রঞ্জনা খালাকে একটু আওয়াজ করে ডাকলে তিনি রান্নাঘর থেকে এসে বললেন, নিচের পশ্চিমের 2 নম্বর ঘরটা ঠিক করতে হবে। স্যারের জন্য তো আপনি পশ্চিম দিকের একটা ঘর পরিষ্কার করেছেন, তাই অন্যটা পরিষ্কার করতে আমি লোক আনবো। তাকে চোখে চোখে রাখবেন আপনারা। আরে আমি আর শীতল মিলে করে দেব, শুধু শুধু বাইরে থেকে লোক কেন আনবে? না খালা, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনারা আছেন বলেই আমি নিশ্চিন্ত। রঞ্জনা খালা হালকা হাসেন। নাস্তা শেষে প্রহর নিজ ঘরে গিয়ে আলোর ললাটে উষ্ণ স্পর্শ এঁকে বেরিয়ে পড়ে। অন্ধকার ঘরে বসে টেবিলের ওপর গোলাকার পেপারওয়েটটা ঘোরাচ্ছে। দৃষ্টি তার সম্মুখে রাখা ছবির ফ্রেমগুলোর দিকে। প্রথম ছবিটাতে প্রহেলী শেহমত, যে কিনা রেদওয়ানের জন্মদাত্রী। অন্ধকার ঘরে বসে টেবিলের উপর গোলাকার পেপারওয়েটটা ঘোরাচ্ছে। দৃষ্টি তার সম্মুখে রাখা ছবির ফ্রেমগুলোর দিকে। প্রথম ছবিটাতে প্রহেলী শেহমত, যে কিনা রেদওয়ানের জন্মদাত্রী। অতীত: রেদওয়ান শাহ হচ্ছে আমির শাহের বেয়ারির সন্তান, যে গর্ভাবস্থায় থাকাকালীন আমির শাহ প্রহেলীকে এক পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। প্রহেলীর অন্তঃসত্ত্বার খবর তখন প্রহেলীও জানতেন না। পতিতালয়ে তাকে বিক্রির পর যখন প্রহেলী মুক্তির জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন, তখন সেখানকার সর্দারনী নারী পরীক্ষা করে দায় ডাকার পর অন্তঃসত্ত্বার খবরটা জেনেছিল। জ্ঞান ফেরার পর প্রহেলীকে সংবাদটা দেওয়া হলে সে সর্দারনীকে অনুরোধ করেছিল আমিরকে খবরটা জানাতে। কিন্তু আমির তো প্রহেলীকে বিক্রি করে দিয়ে নিজের সিম কার্ডটা ফেলে দিয়েছিল, যাতে কোনো ঝামেলায় না পড়ে। আমিরের ব্যাপারে হতাশ হয়ে প্রহেলী উপায়ান্তর না পেয়ে পায়ে ধরে অনুরোধ করে তাকে এসব কাজ না করায়। সে বুয়ার কাজ করতেও রাজি, সবার সব কাজ করে দেবে, তাও এমন খারাপ কাজে যেন তাকে এই সময়ে না জড়ায়। সর্দারনী ভেবে দেখল, তাছাড়া প্রহেলী অনেক রোগা, তাকে কিনতেও বেশি খরচ হয়নি, এমনকি যে বিক্রি করেছে তারও ডিমান্ড ছিল না। যেন ঘাড় থেকে এক বোঝা চিরজীবনের মতো নামাতে পারলে রক্ষে। প্রহেলীর জীবন সেখানে কাটতে লাগলো। একে একে 8 মাস বেরোলো। এই 8 মাসে অনেক সই বানিয়েছে প্রহেলী। প্রসব বেদনা উঠলে দাইমা ডাকিয়ে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। চেহারায় কেমন রাজকীয় ভাব, হবে নাই বা কেন, জমিদার কন্যার পুত্র তো। সন্তান জন্ম দিয়ে প্রহেলী শয্যাশায়ী হলেন, নিজের সন্তানের দেখভালও করতে পারতেন না। এমতো অবস্থায় সর্দারনী প্রহেলীকে আর রাখতে চাইলেন না। তার ভাষ্যমতে কোনো কাজ না করে শুধু শুধু অন্ন ধ্বংস করছে প্রহেলী। সর্দারনী প্রহেলীকে বের করে দিতে চাইলে প্রহেলীর 100 কাজল প্রহেলীকে নিজের খরচে রাখলেন। নিজে দ্বিগুণ কাজ করে হলেও প্রহেলী ও তার সদ্যজাত সন্তানকে আগলে রাখতেন। সর্দারনী আর মানা করল না। তাছাড়া প্রহেলীর সন্তানটা একটু বড় হলে একে কাজে লাগিয়ে দেবে, নয়তো বিক্রি করে দেবে। 1 বছরের মাথায় প্রহেলী মারা গেল। প্রহেলীর অতীতের সব কিছু জানতো কেবল কাজল। কাজল প্রহেলীর সন্তান রেদওয়ানকে নিজের সন্তান মনে করে বড় করতে লাগলেন। কাজলের এই পতিতালয়ে আসার কারণ তার কখনো বাচ্চা হবে না, তাই জন্য তাকেও তার স্বামী এখানে বিক্রি করে দিয়ে গিয়েছিল। কাজলকে ডিভোর্স দিলে কাজলের শ্বশুর শাশুড়ি কাজলের স্বামীকে ত্যায্যপুত্র করতে বলে কাজলের স্বামী কাজলকে সরাতে এই পন্থা অবলম্বন করেছিল। রেদওয়ান বড় হতে লাগলো কাজলের কাছে। কাজলকে ওর বাবা মা বংশ সব সম্পর্কে অবগত করেন, যা যা প্রহেলী ডায়েরিতে লিখে গেছে। প্রহেলী ডায়েরি লেখার অভ্যাস ছিল।
কোথাও গেলে ডায়েরিটা গাছছাড়া করতেন না। সেখানে সবার ছবিও ছিল। রেদওয়ান তার মায়ের দুঃখগুলোকে পড়ে নিজের মনে সবার জন্য রাগ ও ঘৃণার জন্ম দেয়। বড় হতে লাগে প্রতিশোধের স্পৃহায়। কাজলও বুঝতে পারেনি সেই ছোট ছেলের মনে কিসের জন্ম হয়েছিল। পতিতালয়ের সর্দারনি রেদওয়ানকে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু রেদওয়ান প্রত্যেকবার ফিরে এসেছে। কাজলকে সে মায়ের নজরে দেখে। সেই কাজলের কাছে জীবনে 14 বছর থাকার পর কাজলের মৃত্যুর পর চিরতরে একা হয়ে নিজের লক্ষ্য পূরণে অগ্রসর হয়। আগে থেকে খোঁজ খবর নিয়ে এক নিঃসন্তান দম্পতির গাড়ির সামনে ইচ্ছে করে চলে আসে। সেই দম্পতির মায়া হয় রেদওয়ানের সরল মুখ দেখে। দত্তক নিয়ে নিজেদের কাছে রাখে। রেদওয়ান ওদেরকে সিলেটে আসতে বাধ্য করে। তারপর থেকে শুরু হয় মায়ের সাথে অন্যায়কারীদের খোঁজা। নিজের বাবাকে সে শাস্তি তো পরে দেবে, আগে তাদেরকে শাস্তি দেবে যাদের জন্য তার মায়ের শেষ আশ্রয় ওই নরকে হয়েছিল। নিজের ও নিজের মায়ের অতীত রোমমন্থন করে পেপারওয়েটটা প্রহরের ছবির উপর ছুঁড়ে মারে। চিৎকার করে ওঠে, অতঃপর ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তোর মায়ের জন্য সব কিছু সূত্রপাত প্রহর। তোর মাকে ওই আমির শাহ ভালোবাসতো, কিন্তু তোর মা আমার মামাকে বিয়ে করলো। আমার মা ওই আমির শাহের দুঃখ সইতে না পেরে তার সাথে পালিয়ে গেল। তারপর তাকে ত্যায্য কন্যা করা হলো। তোর মা বাবা কিন্তু আমার মায়ের খোঁজ নেয়নি, ভেবেছে সুখে আছে, তাই না? খুব সুখে ছিল তো। তোর বাবা কোনো খবর নেয়নি। এখন বুঝি এই বিশাল সম্পত্তির জন্য, তাই না? সব একা ভোগ করতে চেয়েছিস, তাই না? কিন্তু আমি তো তা হতে দেব না। তোর সব কিছু আমি কেড়ে নেব, আমার হবে সব। আমি শাহ তো তোর মায়ের চাচাতো ভাই হয়। সব মিলিয়ে তোদের সবার জন্য আজ আমি এই স্থানে। আমির শাহকে তো আমি নিজ হাতে মারব, দেখতে থাক কি হয়। রেদওয়ান এরপর পাগলের মতন হাসতে হাসতে কাঁদতে শুরু করে। প্রহরকে হিন্ডান্স দাও, রেদওয়ানের ব্যাপারে সতর্ক করো। রেদওয়ান প্রহরকে নিজের জালে ফাঁসিয়ে ফেলবে। শীতল চিন্তিত হয়ে বলে, কিন্তু প্রজাপতি, প্রহর যদি কারণ বা সোর্স জানতে চায় তখন কি বলবো? ডার্ক বাটারফ্লাই ভাবতে ভাবতে বলে, বলবে সেদিন রেদওয়ানের হাবভাবের অস্থিরতা ছিল, পিকুকেও অন্যরকম ভাইব দিচ্ছিল। শীতল বলে, না, এভাবে বললে কিছু প্রমাণ হবে না। তার যে চয়নিকার কোনো স্টেটমেন্ট পেলে ভালো হতো, বা কোনো ক্লু। চয়নিকা এখনও কোমাতে। প্রেগনেন্সি মিসক্যারেজের কোমা তো বেশি সময় থাকে না। তুমি রেদওয়ানের চুল বা নখের স্যাম্পল কালেক্ট করতে পারবে? তাহলে মিসক্যারেজ হওয়া ভ্রূণের সাথে ডিএনএ ম্যাচ করে প্রুভ করা যাবে। ওটাই তো সমস্যা। কে এখন তার বাবার বাড়ি, আমি কিভাবে যাব স্যাম্পল কালেক্ট করতে? এর আগে যদি কিছু করে বসে। শীতলকে শান্ত করতে ডার্ক বাটারফ্লাই বলে, আমি প্রহরকে মেসেজ সেন্ড করব, তোমাকে কিছু বলতে হবে না, তবে কোনোভাবে রেদওয়ানের ডিএনএ স্যাম্পল লাগবে। একটা কথা, তুমি আর কতকাল এভাবে আড়ালে থাকবে? এবার প্রকাশে আসো। ডার্ক বাটারফ্লাই মুস্কি হেসে বলে, আসবো তো, খুব জলদি আসবো। সামনাসামনি এসে সব ঠিক করব, কিন্তু আগে রেদওয়ানের সামনে আসবো। শীতল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, রেদওয়ান ভাইয়ের উদ্দেশ্য জানতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ডার্ক বাটারফ্লাই পরবর্তীতে কি করবে ভাবতে থাকে। নিকষ কালো চাঁদহীন এই অমাবস্যার তিথিতে সে নিজের পুরনো অধ্যায় আওড়াতে থাকে। একটু আগে রেদওয়ান এসে একটা খাম দিয়ে যায় প্রহরকে। খামের ভিতর একটা প্রিন্টেড মেসেজ, যেখানে লেখা, প্রহর শেহমাত, নিজের লুকানো শত্রু খুঁজছেন? যে আশেপাশেই খুঁজে পাবেন। ডক্টর আরমান শেখরও ক্লোজ কেউ, সতর্ক থাকবেন, কারণ শত্রু আপনার সাথে সমব্যর্থীও হবে, কিন্তু সহ যাচ্ছে না। ডার্ক বাটারফ্লাই। প্রহর বুঝতে পারছে না এখন আবার এই ডার্ক বাটারফ্লাইটাকে। প্রহর ভাবছে শীতলকেও দেখাবে কিনা। পরে ভাবলো শীতল তো সবসময় সাহায্য করেই চলেছে। প্রহর শীতলকে ডাক দিল। শীতলকে বলে, দেখো এই চিঠিটা কাকে বোঝালো। চিঠিটা পেরে শীতল মুচকি হাসে। সে বুঝে গেছে তাকে এখন কি করতে হবে। সে বলে, স্যারের ক্লোজ কেউ হবে মনে হচ্ছে। ক্লোজ কেউ না হলে স্যার যে ভাইরাসের অ্যান্টিডোজ নিয়ে কাজ করছিল তা কিভাবে জানলো? একসাথে থাকতে থাকতেই জেনেছে, তাই না? প্রহর চিন্তিত হয়ে বলে, প্রথমে আমিও এটাই ভাবতাম, কিন্তু পরে ভাবলাম রাইভাল টিম যে কোনো উপায়ে খবরাখবর রাখতে পারে। এখন এই সতর্কবার্তা দেখে মনে হচ্ছে সত্যি ক্লোজ কেউ, কিন্তু কে?
শীতল ভাবছে কিভাবে আরেকটু স্পেসিফিকভাবে বোঝাবে। হুট করে উত্তেজিত হয়ে বলে ওঠে, স্যারের স্টুডেন্টদের মধ্যে কেউ হতে পারে, তোরও ক্লোজ এমন কেউ হতে পারে, সে তোকে সহ্য করতে পারে না। প্রহর অবাক হয়ে বলে, আমাকে সহ্য করতে পারে না। স্যারের সাথে পরিচয় হওয়ার পর আমার যাদের সাথে ঝামেলা হয়েছে তারা কেউ স্যারের স্টুডেন্ট ছিল না। ইটস ট্রাইফিয়ার। শীতলের ইচ্ছে করছে নিজের কপাল দেওয়ালে ঠুকতে। কিভাবে বোঝাবে ভাবতে ভাবতে বলে, অনেক সময় একাধিক প্রিয় ছাত্র থাকলে হিংসে কাজ করে, এমন কেউ হতে পারে কি? প্রহর অবাক হয়ে বলে, প্রিয় ছাত্র? আমি আর রেদওয়ান ভাই স্যারের প্রিয় ছাত্র। রেদওয়ান ভাই এসব করবেন কেন? জানি না, ওই দিন যখন আসলেন তখন তিনি খুব অস্থির ছিলেন। তাছাড়া পিকু তাকে দেখে খারাপ ভাব দিচ্ছিল। উনি আর পিকু আলোর ঘরে ছিল, তখনই পিকু ডেকে ওঠে। তুই আমাকে এসব আগে বলিস নাই কেন? আলোর ঘরে তো সিসিটিভি ফুটেজ নেই। শীতল বোকার মতো হাসে। প্রহর কিছু ভাবতে ভাবতে উঠে চলে যায়। যাওয়ার আগে বলে যায় ত্রিশালকে যেন সব কিছু বুঝিয়ে দেয়। এই মেয়ে, এই ত্রিশালও এসে পড়েছে, এখন আর ঘুমিয়ে থেকো না। প্রহর না থাকাকালীন তোমাকে কোমার থাকার জন্য মেডিসিন দিতে হতো না, কিন্তু এখন দৈনিক একটা করে দিতে হচ্ছে। ডার্ক বাটারফ্লাই নিজের হাতে স্যুপ খাচ্ছে আর শীতলের অস্থির হয়ে কথাগুলো শুনছে। তুমি তো জানো এটা কত রিস্কি। কোনো কারণ ছাড়া একটা দীর্ঘ সময় দিলে ব্রেন ড্যামেজ করতে পারে। টানা 4 দিন ধরে দিতে হচ্ছে। এবার ডার্ক বাটারফ্লাই মুখ খোলে। তো কি করব আমি? তোমার মতন বলদ ভাইকে এখন মুখে তুলে খাওয়াতে হবে? আজকে এত হিটস দিলে তাও সে চিন্তা করে। তার রেদওয়ান ভাইকে সন্দেহ করার জন্য বারবার ভাবছে। এখন যদি রেদওয়ান জেনে যায় আমি সুস্থ, তবে সে প্রহরকে আবার ব্ল্যাকমেল করবে। যেদিন রেদওয়ান এখানে এসেছিল তখন সে মনিটরে খেয়াল করেনি। আমি জেগেই ছিলাম আর ভয়ে ছিলাম যে যদি বুঝে যায়। কিন্তু দেখো, রেদওয়ানের আসল চেহারা সামনে এলো। পিকু যদি ডেকে না উঠতো তবে কিছুক্ষণের মধ্যে রেদওয়ান জেনে যেত আমি কোমাতে নেই। তবে আমার পরিচয় এখনই রিলিভ করতে চাই না। আমার বাবাও জানে না আমি এক্স্যাক্টলি কোন বিষয়ের ওপর পড়াশোনা করছি। বাবা জানেন আমি কেমিস্ট্রি পড়ছি, যেহেতু উনি আমার রেজাল্ট এসবের খেয়াল রাখতো না। পর যখন সবকিছু বের করতে পারবে তখন আমি রেদওয়ানকে জানতে দিব আমি তাকে ও চয়নিকাকে আড়াল থেকে থ্রেট দিয়েছি। তাছাড়া চয়নিকা আমাকে বিষ দিয়েছিল, ঠিক এমনকি আমি খেয়েছিও। কিন্তু তার আগে যে আমি আধা ঘন্টা সময় নিয়েছিলাম, সেই সময় আমি কফির মগ থেকে চয়নিকার আড়ালেই সিরিঞ্জ দিয়ে কিছুটা স্যাম্পল নিয়েও নিয়েছিলাম। তারপর আর কি টেস্ট করে আদিদৌর নিজে বানিয়েছি। তার মধ্যে সময় নিয়েছিলাম, নয়তো দুজনে একসাথে কফি খেতেই তো কফিটা বানিয়েছিলাম। শীতল বলে, জানি সব। প্রহরের থেকে যখন জানতে পারি তোমার বিষক্রিয়া হয়েছে তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে নিজের স্বামীর আড়ালে 4 বছর যাবৎ বাড়ির এরিয়ার বাইরে একটা ল্যাব বানিয়ে রেখেছে ও সেখানে যাওয়ার জন্য একটা গুপ্ত রাস্তাও করে রেখেছে। সে আর যাই হোক চয়নিকার কাছে হারবে না। আলো দ্য ডার্ক বাটারফ্লাই, আমার কাছে সে প্রজাপতি। আলো হাসলো, অতঃপর বলল, কেউ ধরতে না পারলে তুমি ঠিকই আমাকে ধরে ফেলেছিলে। আমেরিকায় আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল যে আমাকে বাটারফ্লাই বলতো। তার নাম ছিল রবার্ট। সে তার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে। আমার না মাঝে মধ্যে পানিক অ্যাটাক হতো, আমি কি করে ফেলতাম পরে নিজেও মনে থাকতো না। বাংলাদেশে এসে আমি বাবার ডায়েরিতে জানতে পারি আমাকে আমেরিকা পাঠানোর আর একটা কারণ, আমি নিজ হাতে চয়নিকার মাকে পদ্মলিকাকে হত্যা করেছি, অথচ আমারই মনে নেই পদ্মলিকা আমার মায়ের খুনি। আমি নাকি কোমা থেকে ফিরে আসার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম। পদ্মলিকা বাবাকে ভালোবাসতো, কিন্তু বাবা তো মাকে ভালোবাসেন। পদ্মলিকা তাই বিয়ে করেন বাবার বেস্ট ফ্রেন্ডকে, কিন্তু সে আমার বাবা ওর মাকে আলাদা করার জন্য চেষ্টা করতে করতে শেষে মাকে খুনই করেন। সেটা আমি দেখে ফেলেছিলাম। আমি পদ্মলিকার পেছনের সাইড দেখলেও তাকে চিনতে পারিনি। কিন্তু সেদিন পদ্মলিকা আমার বাড়িতে আসলো, তারপর বাবার সাথে জবরদস্তি করছিল, তখন নিজের কুকীর্তি গর্ব করে বলছিল। আমি সেসব শুনে মায়ের একটা ছোট শাবল ছিল গার্ডেনের জন্য, তা নিয়ে মাথায় বাড়ি দিয়েছিলাম। এরপর স্পট ডেট। চয়নিকার বাবা চয়ন আঙ্কেলকে বাবা সব জানিয়েছিলেন। পদ্মলিকার কর্মকাণ্ড সব শুনে চয়ন আঙ্কেল আর পুলিশ কেস করেননি, আর বাবা আমাকে আমেরিকা পাঠিয়ে দিল। বাবার চয়ন আঙ্কেল ছাড়াই সত্য আর কেউ জানতো না। শীতল চুপচাপ সব শুনছে। এসব সে জানে।
4 বছর আগে সে একদিন প্রহরদের বাড়িতে আসতেছিল। তখন আলোকে একটা পুরনো বাড়িতে ঢুকতে দেখে পিছু নেয়। তখনই জানতে পারে ওখানে আলো নিজের ল্যাব বানিয়েছে। আলো দীর্ঘশ্বাস ফেলে বলে, চয়ন আঙ্কেল চেয়েছিলেন চয়নিকা ওর মায়ের স্বভাব না পাক, কিন্তু তাই পেয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম চয়নিকা আমাকে সহ্য করতে পারে না, প্রহরকে ভালোবাসে তাই। কিন্তু ওই ইনসিডেন্টের আগের দিন ওর ফোনালাপ শুনে জানলাম সে প্রহরকে ক্ষতি করতে কাউকে সাহায্য করছে এবং সে প্রেগনেন্ট। এখন প্রহর রেদওয়ানের সত্য জানলেই আমি প্রকাশ্যে আসবো। জানি প্রহর হার্ট হবে, বাট আই হ্যাভ নো চয়েস। আমি সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলাম, নিজের জব ছেড়ে দেশে এসেছিলাম। কেন তবে? প্রহরের সাথে একজন গৃহিণী হয়ে সংসার করেছি কেন তবে? কারণ আমি একটু শান্তিতে বাঁচতে চাই। এসব কিছু আমার ভালো লাগে না। আমি মেন্টালি খুব সেন্সিটিভ। বাইরের কারোর কথা আমার এফেক্ট না করলেও আপনজনদের কথা ও কাজ আমাকে এফেক্ট করে। আমি আড়ালে থেকে প্রহরকে সাহায্য করতে চাই। সব শেষ হলে আমি প্রহরের সামনে আসবো। খুব জলদি কিয়া তার স্বামীর আসল রূপ জানাবে। ভদ্রতার আড়ে লুকিয়ে থাকা কুৎসিত চেহারা বেরিয়ে আসবে। চয়নিকা যা করার কিয়া করবে। ধোকাটা তো সেই কিয়াকেই দিয়েছে, বান্ধবী হয়ে বান্ধবীর স্বামীকে। ছি! বলতে বলতে আলোর চোখ বয়ে নোনা জল গড়ালো। শীতল বলে, এই প্রজাপতি আলো, একদম কাঁদবে না। দরকার পড়লে আমি চোরের মতো রেদওয়ান ভাইয়ের বাসায় যাব, তারপর চুলের শ্যাম্পল কালেক্ট করব। তিনি তো খুব সুন্দর করে চুলে ব্রাশ করে রাখেন। তাও না পারলে পিকুকে নিয়ে আগামীকাল হাঁটতে বের হব, আর রেদওয়ান ভাইকে দেখে পিকুকে বলবো, যা কামড়ে মাংস নিয়ে আয়। শেষোক্ত কথা শীতল রম্যস্বরেই বলেছে। আলো বালিশে মুখ চেপে হাসছে। রঞ্জনা খালা ঘুমাচ্ছেন বলে ওরা কথা বলতে পারছে। পিকু ও রিওকেও শীতল নিয়াজের সাথে গার্ডেনে পাঠিয়েছে। উফ শীতল আপু, তুমি স্যাড মোমেন্টেও ফান করতে পারো। চুরি করা পিকুর হেল্প। উফ, এখন নিজের বরের কাছে যাও, আমি একটু কাজ করি। আজকে প্রহর যাতে বাসায় না আসে সেই ব্যবস্থা করতে হবে। তাকে এত এত ক্লু দিতে হবে যেন সে আজ বাহিরের চিন্তা করতে থাকে। আমি মেডিসিন নিব না। ত্রিশালাকে বলো যেন বাবার ট্রিটমেন্টের আগে করতে, আর চুপি সেরে বাকিটা বুঝিয়ে বলবে। এখানকার ডক্টরকে তো আমি টাকার বিনিময়ে চুপ করিয়েছি। ত্রিশাল যদি জেনে প্রহরকে এখনই বলে দেয়, আরও কিছুদিন যাক, মনে হচ্ছে খুব দ্রুত সব সামনে চলে আসবে। চিন্তা করো না। আলো আবার চুপ করে শুয়ে পড়ে। আরও একটা প্রিন্টেড মেসেজ যায়, যা দেখে প্রহর সত্যি সত্যি বছর আগের সব কিছুর ঘাটাঘাটি শুরু করেছে। শীতলকে ফোন করে বলে, আজকে মনে হয় বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হবে। তোরা জেগে থাকিস না, আমার কাছে এক্সট্রা চাবি আছে। শীতল বলে, আসতে হবে না, আমি সবার খেয়াল রাখবো। তুমি মন দিয়ে কাজ করো। আর হ্যাঁ, ত্রিশাল স্যারের ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে, আলোরটা কাল দেখবে। ওদের কথোপকথন শেষ হলে শীতল বাড়ির সদর দরজা ভালো করে লক করে আলোকে বলে ঘুমাতে চলে যায়। ল্যাবে বসে প্রহর সেকেন্ড মেসেজটা বারবার পড়ছে। ধরেন আপনার একজন বেস্ট ফ্রেন্ড আছে, যে কিনা সবসময় আপনার সাথে নিজের জীবনের সব গোপন কিছু শেয়ার করে। তো হঠাৎ তার আরেক বেস্ট ফ্রেন্ডের উদয় হয় এবং সে আপনার সাথে কথা শেয়ার করা বন্ধ করে নতুন বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করা শুরু করে। এমনকি একটা অতি গুরুত্বপূর্ণ বার্তাও সে আপনাকে দেয় না। এমন তো অবস্থায় কি আপনার খারাপ লাগবে না? মনে হিংসা হবে না? এবার তাহলে নিজের শত্রুর ব্যাপারে এমনটাই ভাবুন। ডার্ক বাটারফ্লাই। প্রহর তারপর রেদওয়ানের হিস্ট্রি খোঁজা শুরু করে, স্কুল কলেজে ভর্তি সব কিছু। তার এই খোঁজাখুঁজিতে জানতে পারে রেদওয়ান যাদের বাবা মা বলতো, সে তাদের দত্তক নেওয়া সন্তান। সকালে ঘুম ঘুম চোখে বাড়ি ফেরে। বাড়ি ফিরে ঘরে গিয়ে আলোকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এমনিতেও তার গায়ে জ্বর ভাব। এত শারীরিক ধকল ও মানসিক চাপের জন্য শরীর ও মন দুটোই অবসন্ন। আলো আজও জেগে আছে। প্রথমে ভয় পেয়েছিল যে প্রহর বুঝে গিয়েছে কিনা। পরে যখন বুঝলো প্রহর সেই অবস্থাতেই নেই, তখন চিন্তা হতে শুরু করে। ঘরের দরজাটাও প্রহর লক করেনি। আলো শীতলকে মেসেজ করে দেয় প্রহরের জন্য একটা ঘুমের ইঞ্জেকশন আনতে। ঘুম হলে ভালো লাগতে পারে। শীতল ও ত্রিশাল এসে প্রহরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায়। ত্রিশাল মুচকি হেসে বলে, শীতল আমাকে গতকালকেই বলেছে তোমার এভাবে কোমাতে থাকায় অভিনয় করার কারণ। আজকে শীতল, নিয়াজ ও কয়েকজন ফ্রেন্ড কিয়া ও রেদওয়ানের বাড়িতে যাবে। রেদওয়ানের চুলের স্যাম্পল ঠিক কালেক্ট করে নেবে। ধন্যবাদ ভাইয়া। শীতল আপুকে তো ধন্যবাদ দিলেও কম হবে। এত কিছু করার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এমনিতে তো শুনবো না, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে, বুঝেছো? তারপর মানব।
আলো জোরে হাসতে নিয়েও মুখ চেপে হাসি কন্ট্রোল করে বলে, সিরিয়াসলি? তুই সব ভেবে বসে আছো? আগে নিজের ছেলেকে তো আনার ব্যবস্থা করো, তারপর বাকি সব। শীতল লাজুক কণ্ঠে বলে। ব্যবস্থা হয়ে গেছে। আলো ও ত্রিশাল অবাক হয়ে একসাথে বলে, সিরিয়াসলি কংগ্রেস। থ্যাংক ইউ। আমি কয়েকদিন আগে জানতে পারলাম এত কিছুর মধ্যে নিয়াজ ছাড়া কেউ জানে না, সবে 2 মাস। আলো বলে, তোমাকে দৌড়ানি করাতে হবে না। এক কাজ করো, ত্রিশান ভাইয়া তো নিয়াজ ভাইয়া যাক কি আপুদের বাড়িতে, তুমি বাসেই থাকো। প্রহরের ঘুমের ইঞ্জেকশনের 9টা রেস্ট 6 ঘন্টা পরে কেটে যাবে। যাবে তো দুপুরে। কিন্তু নিয়াজ এসব জানে না, আর তৃষান কি পারবে? ত্রিশাল হাসি মুখে বলে, অবশ্যই পারবো, তবে ওদের বেডরুমে ঢুকতে আমার রিওকে লাগবে। রেদওয়ান ভাই বাড়িতে না থাকা অবধি আমি কাজ ছেড়ে দেব। ঠিক আছে, তবে সাবধান। এখন আমাকেও ইঞ্জেকশন পুশ করে দিন। ত্রিশাল চিন্তিত হয়ে বলে, প্রহরকে জানিয়ে রাখো, এটা ক্ষতিকর, তুমি জানো। আলো দোটানায় পড়ে যায়। তার মনে ভয়ও কাজ করছে, যদি প্রহর ব্যাপারটা ঠিকভাবে না নেয়। আলোকে ভাবতে দেখে শীতলও বলে, চেষ্টা করে দেখো, তখন আমরা সরাসরি রেদওয়ানের কথা বলতে পারবো। আজকে প্রহরের রিয়াকশন দেখো, প্রহরের স্বভাব তুমি জানো, আর একদিন তো সব সামনে আসবেই। আলো শঙ্কিত। সব জানার পর প্রহরের অনুভূতি কেমন হবে, তারপরেও রিস্ক নিয়ে নেয়। কিয়া ও ওর মা মিললে সব কিছু গোছগাছ করছে। রেদওয়ান অফিসে। কিয়া ওকে বলেছে জলদি আসতে, কিন্তু রেদওয়ান বলেছে সে চেষ্টা করবে। রাত্রি, রিহা, পরশ ওরা ওদের পার্টনারদের নিয়ে আসবে, আর নিয়াজ ও ত্রিশাল একা যাবে। শীতলের শরীর খারাপের কথা শুনে কিয়া চেয়েছিল আজকের দাওয়াতটা ক্যান্সেল করে আরেকদিন করতে, কিন্তু শীতল তা হতে দেয়নি। রেদওয়ান আজ ব্যস্ত, আর এটাই সুযোগ। এদিকে রেদওয়ান চয়নিকার খোঁজ করছে, সাথে ল্যাবে এই ভাইরাসটা অ্যাক্টিভ করার চেষ্টা করছে। আজ সে অফিসে যায়নি। এর আগেও 2-3 বার চেষ্টা করেছিল, কিন্তু অসফল হয়েছে। দুপুরের প্রহরের ঘুম ভাঙে। আলোকে যেভাবে জড়িয়ে ঘুমিয়েছিল এখনও সেভাবেই আছে। ঘুম ভাঙার পর আলোর মুখ পানে অনিমেষ নেত্রে চেয়ে আছে। আলো জেগে থাকলেও চোখ খুলতে পারছে না, নিঃশ্বাসও আটকে রেখেছে। প্রহর আলোর বুকে মাথা রেখে মুচকি এসে বলে, বেশিক্ষণ নিঃশ্বাস আটকে রাখলে অক্সিজেন স্বল্পতায় আমার সাহায্য নিতে হবে। মুনলাইট। প্রহরের মুখ নিঃসৃত বুলি শোনামাত্র আলো নিঃশ্বাস ছেড়ে দেয়। হতবাক হয়ে নয়নজোড়া খোলে। ততক্ষণে প্রহর মুখ তুলে আলোর চোখের দিকে তাকিয়েছে। আলোর দৃষ্টিতে অবাকের রেশ ও দ্বিধা। প্রহর মুচকি হেসে বলে, আমি যত অসুস্থ থাকি না কেন, তোমার নিঃশ্বাসের কম্পন বুঝি। সেখানে তোমাকে জড়িয়ে রেখে তোমার নিঃশ্বাসের কম্পন বুঝবো না। যদি লাশ হতাম তাহলে হয়তো তুমি সফল হতে। শেষোক্ত কথায় আলো হকচকিয়ে চায়। অনুশোচনা করে বলে, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ প্রহর। বাট ইউ ডু। আলো অসহায় দৃষ্টিতে প্রহরের নেত্রযুগলে নির্বিশেষ চেয়ে আছে। প্রহর উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে শীতল ও রঞ্জনা খালাকে ডাকে। রঞ্জনা খালা আসলে প্রহর বলে, খালাজান, আপনার বৌমাকে খবর দিয়ে আসেন। রঞ্জনা খালা অবাক হয়ে বলেন, কি বলছো তুমি? আলমা তো কোমাতে, ওকে খাবো মায়া? প্রহর দীর্ঘশ্বাস ফেলে, তারপর নিজেই রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে নিয়ে যায়। রঞ্জনা খালা অবাক হয়ে সবটা দেখেই গেলেন। প্রহরের হুট করে কি হয়েছে বুঝতে পারছে না। নাও, খেয়ে নাও, অনেকটা সময় গড়িয়েছে। আলো এখনও শান্তভাবে বসে আছে। খুব শান্ত দৃষ্টিতে প্রহরের দিকে তাকালো। তাতে অবশ্য প্রহরের ভাবমূর্তির কোনো পরিবর্তন লক্ষণীয় হলো না। প্রহর আবার বলে, এখন তুমি কোমাতে নেই যে না খেয়ে থাকতে পারবে। অবশ্য সত্যি সত্যি কখনোই ছিলে কিনা জানা নেই। আলো ঠোঁট চেপে চোখের পাতা মুদন করতেই 2 ফোঁটা অশ্রুবিন্দু জলের ধারার ন্যায় টুপ করে গড়ালো। প্রহর পাশে এসে বসল। নিজের তর্জনী আঙুলে দিয়ে নিজের মুনলাইটে নেত্রকোণ দিয়ে গড়ানো অশ্রুধারার পথ রোধ করল। ভেবো না, এতে তোমার থেকে আমার দূর পারবে না। যত কিছুই হোক, আমার মন তোমাতেই মুক্ত। তাই অতিরিক্ত চিন্তা না করে খেয়ে নাও। আলো ঢোক গিললে কণ্ঠে ধীরতা এনে বলে, আমি যা করেছি তোমার কাজের সহজের জন্য করেছি। রেদওয়ান ভাই যাতে আমাকে নিয়ে তোমাকে কোনো ব্ল্যাকমেল করতে না পারে। এটা ভেবো না যে চয়নিকাকে বিষ দেওয়াটা অভিনয় ছিল। বিষ ঠিকই আমি খেয়েছিলাম, তারপর অ্যান্টিডোট নিয়েছি যখন শরীর খারাপ করতে শুরু করেছিল তখনই।
সেদিন আমার এই অভিনয়ের জন্যই জানতে পেরেছি রেদওয়ান ভাই সবকিছুর পেছনে। শীতলাপ্পু আমাকে আগে থেকেই জানাতো। ত্রিশালদের গতকাল জানানো হয়েছে। আলো থামলে দেখে প্রহর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আলো জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে প্রহর বলে, রেদওয়ান ভাই, আমার কাছে গতকাল 2টা প্রিন্ট মেসেজ এসেছে। শেষ মেসেজ রেদওয়ান ভাইকে ইঙ্গিত করেছে ভেবে আমি সার্চ করেছি। তার মানে তুমি সেই ডাক বেটারফ্লাই। আলো কাচুমাচু দৃষ্টিতে প্রহরের চোখ থেকে নজর হটায়। প্রহর বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে হতাশ কণ্ঠে বলে, 4 বছর এক বাড়িতে এক ছাদের নিচে একই ঘরে একসাথে থেকেও নিজের সঙ্গীকে চিনতে পারলাম না। কত চতুরতার সাথে সব লুকিয়ে গেল। হ্যাঁ, হা। আলো বলে, তুমি অনেক কিছু লুকিয়েছো, যেমন রঞ্জনা খালাজান তোমার মায়ের বান্ধবী ও তোমার ফুপিও হয় সম্পর্কে। শীতলাপুর রঞ্জনা খালার মেয়ে, আমার মা তোমার মায়ের বান্ধবী। দুজনে লুকিয়ে গিয়েছি, তবে সেটা তোমাকে কষ্ট দেয়নি। বাদ দাও সেসব। আমি ল্যাবে যাচ্ছি, সাবধানে থেকো। ইস, ভুলে যাই, ডার্ক ব্যাটারফ্লাই নিজেকেই সেভ করতে পারে। প্রহর ল্যাব কোট নিয়ে বেরিয়ে যায়। আলো সেভাবেই চুপ করে বসে থাকে। দুপুরের খাবারের পর আড্ডার ছলে ত্রিশাল নিজের শার্টে পায়েস ফেলে দিয়ে এখন রেদওয়ানের বেডরুমের পাশে চেঞ্জিং রুমের ওয়াশরুমে গিয়েছে। কিয়াই ব্যবস্থা করে দিয়েছে। ওয়াশরুম থেকে শার্ট বদলে বের হয়ে পুরো রুমে কেউ না থাকার সুযোগে হাতে গ্লাভস পরে ড্রেসিং টেবিলের ওপরে প্রসাধনীগুলোর মধ্যে হেয়ার ব্রাশটা উঠিয়ে চুল কালেক্ট করতে একটা চিমটাও নিয়েছে। ছেলেদের চুল তো আর মেয়েদের মতো অঝরে পড়ে না, তাই খুঁজে একটা দুটো পেয়েছে। সযত্নে সেটা একটা বক্সে নিয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে রেদওয়ান আসলে দেখা করে বেরিয়ে পড়বে। এদিকে প্রহর জেলে আমিরের কাছে গেছে। আমির অনেকটা রোগা হয়ে গেছে। রিমান্ডে নিয়েও নেপালের তথ্য ছাড়া আর কোনো তথ্য বের হয়নি। প্রহর আমিরের মুখের ওপর পানির ছিটা দিয়ে সামনে বসে। আমির মামা কেমন আছেন? খাতির যত্ন ঠিকঠাক? এই রোগা শরীরেও যেন তেজ কমে না। দাঁত কিরমির করে বলে, যত আসার হেসে নে, তোর দিন ঘনিয়ে যাচ্ছে। তোর শত্রুকে খুঁজে পেয়েছিস বলে এত খুশি হোস না। আমি শুনেছি সে কথা বলতে পারে না, ও আগের স্মৃতিও সব মনে নাই। এদিকে তোর বউটাও মরার মতো। প্রহর রম্যস্বরে বলে, ঠিকই বলেছ বাবা, আমার তো এখন দুঃখের সাগরে ভেসে যাওয়া উচিত। কিন্তু কি করব বলো, তোমাদের মাস্টারমাইন্ডকে তো খুঁজে ফেলেছি। তার লোকেশন ট্র্যাকিং হচ্ছে, কোথায় কোথায় যায় সব। তারপরও সে তোমার পাশেই এখানেই থাকবে। আমির প্রথমে বিশ্বাস করেনি, তাই ব্যঙ্গ করে বলে, আমার থেকে কথা বের করার ভালোই উপায় পেয়েছিস, কিন্তু আমি যা জানি না তা আমাকে হাজারবার রিমান্ডে নিলেও মুখ দিয়ে বের করতে পারবি না। প্রহর হাসল, অতঃপর বলল, সময় হলে জানতে পারবে। আসি তবে। প্রহর কারাগার থেকে বের হতে হতে মেসেজ পায়। চট্টগ্রাম ও সিলেটে রেদওয়ানের অফিসের লোকেশন ছাড়াও রেদওয়ান আরেকটা জায়গায় ইদানিং বেশি যাচ্ছে এবং লম্বা সময় থাকছে। সেই জায়গাটার লোকেশন নিয়ে প্রহর চটজলদির সাথে কিছু আর্মি ফোর্স নিয়ে যায়। যা করা দ্রুত করতে হবে, কারণ রেদওয়ান জানতে পারলে সব সরিয়ে ফেলবে। রেদওয়ান বাড়িতে এসে নিয়া ত্রিশালদের সাথে কুশল বিনিময় করে সবাইকে বিদায় দিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেয়। 1 ঘন্টা ঘুমিয়ে আবার ল্যাবে যাবে। শীতল ল্যাবে সংরক্ষণ করা চয়নিকার মিসক্যারেজ ভ্রূণের ডিএনএর সাথে রেদওয়ান চুল থেকে ডিএনএ টেস্ট করে। রিপোর্ট পজিটিভ। শীতল ত্রিশালের দিকে তাকিয়ে বাঁকা হাসে। এরপর রিপোর্টটা যত্নে রেখে দেয়। প্রহর আর্মি নিয়ে রেদওয়ানের ল্যাবে যায়। ল্যাবের দারোয়ান প্রথমে ঝামেলা করলেও যখন জেনেছে আর্মিরা সিভিল ড্রেসে এসেছে, তখন চটজলদি রেদওয়ানকে ফোন করে জানিয়েছে। রেদওয়ান হতভম্ব হয়ে শোয়া থেকে হড়বড়িয়ে ওঠে। তার ল্যাবের সার্টিফিকেট ও অনুমতি আছে, কিন্তু ল্যাবে যে সে ভাইরাসটা নিয়ে কাজ করছে সেটার অনুমতি নেই। দারোয়ান বলল তাদের কাছে সার্চ ওয়ারেন্টি ছিল, তাই রেদওয়ান পালানো ছাড়া কোনো উপায় দেখল না। কিয়াকে কিছু না বলেই অতি সত্বর পালিয়ে যায়। কিয়া রেদওয়ানকে দৌড়ে বেরোতে দেখে পেছন থেকে বার কয়েক ডাকে, কিন্তু সাড়া পায় না। প্রহররা সব খুঁজে সেই পেন ড্রাইভ ও টেবিলে ও অটোক্ল্যাবে সেই ভাইরাসটার স্যাম্পল পায়। সব বাজেয়াপ্ত করে রেদওয়ানের বাড়িতে পুলিশ ফোর্স নিয়ে যায়। কিয়া অবাক হয়ে প্রহরের দিকে চাইলে প্রহর মাথা নিচু করে মলিন কণ্ঠে বলে, তুই ভুল মানুষকে ভালোবাসিস, যে তো যোগ্য না। কি বলতে চাইছিস? পুলিশ নিয়ে কেন এসেছিস? কিয়ার প্রশ্নে প্রহর হতাশ কণ্ঠে বলে, রেদওয়ান ভাইকে ডাক, তাহলে সব বুঝতে পারবি। কিন্তু রেড তো বাড়িতে নেই।
এই আধ ঘন্টার মতো হবে দ্রুততার মধ্যে বেরিয়ে গেল, কিছু বলেও যায়নি। আমি দেখেছি, সাড়াও দেয়নি। প্রহর বুঝে গেছে রেদোয়ান পালিয়েছে। শিট, দারোয়ান নিশ্চয়ই জানিয়ে, দারোয়ানকে আগে আটকে রাখার দরকার ছিল। চলুন, এইখানে পাবো না। কিন্তু কে আছে সেটা তো বল। প্রহর চলেই যাচ্ছিল, কিন্তু কিয়ার উৎকণ্ঠিত প্রশ্নে ঘুরে তাকায়। কিভাবে কিয়াকে বলবে তার বোধগম্য হচ্ছে না। প্রহরকে অন্ধকার থেকে টেনে তুলতেই হয়তো আলোর আগমন হয়। প্রহরকে করা প্রশ্নের জবাব আলো আস্তে আস্তে দেয়। তোমার হাজব্যান্ড রোদওয়ান শাহ আমার বাবাকে 4টা বছর বন্দি করে রেখেছিল। সেই ইনফরমেশন বাবা প্রহরকে দিয়েছিল, সেটা রেদওয়ান শাহ চুরি করে নিয়েছিল। তলে তলে তোমাকে ধোকা দিয়েছে তোমারই বান্ধবী চয়নিকার সাথে মিলে। অবৈধ সম্পর্ক ওদের। শেষোক্ত কথাটা আলোর বলতে দেরি, কিন্তু কিয়ার হাত উঠতে দেরি নেই। সপাটে চড় মারল আলোর গালে। প্রহর এগিয়ে আসতে নিলে নিয়াজ ও ত্রিশাল ওকে বাধা দেয়। চড় খেয়ে আলো তাচ্ছিল্য হেসে বলে, কি বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। অনেকে দেখে মনে হয় না সে এত বড় মাস্টার মাইন্ড। প্রমাণ না পেলে তো আমিও সন্দেহ করতাম না। প্রমাণ যে সে নিজে দিয়েছে। যেদিন তোমরা আমাকে দেখতে গিয়েছিলে সেই দিনই আমি আমাদের শত্রুকে মিসগাইড করতে সুস্থ হবার পরেই কোবার নাটক করেছি, যাতে শত্রুরা প্রহরকে আমাকে নিয়ে কোনো হুমকি ধমকি না দিতে পারে। রোদওয়ান ভাই আমার জালে পা দিলেন। আমাকে মারার অভিপ্রায় এসে নিজেই নিজের জন্য জাল বুনে গেলেন। নিজের কুকর্ম স্বীকার করলেন। সেসবই কোনো রেকর্ড আমার কাছে না থাকলেও চয়নিকার মৃত ভ্রূণের ডিএনএর সাথে রেদওয়ান ভাইয়ের ডিএনএ মিলে গেছে। কিয়া রেগে বলে, তুমি নিচে নাটকবাজ, আবার অন্য চরিত্র নিয়ে প্রশ্ন তোলো। নিজে কোমায় যাওয়ার নাটক সাজিয়ে এখন এসেছো আমার সংসার ধ্বংস করতে। বেহায় মেয়ে। ঠিক আছে, মানলাম। আসো তবে নিজের চোখেই দেখবে। তোমার স্বামীর ব্যবহার্য চিরুনি বা তোয়ালে নিয়ে আসো, যেটাতে তার চুল পাওয়া যাবে। লাগলে তুমি যে কোনো হসপিটালও টেস্টটা করাতে পারো। তাছাড়া তোমার স্বামীর নিজস্ব ল্যাব থেকে ভাইরাস ও পেনড্রাইভ পাওয়া গেছে, এবং সেখানকার সিসিটিভি ফুটেজও। আলো নিজেই কিয়াকে নিয়ে রেদোয়ান ও কিয়ার বেডরুমে যায়। তারপর কিয়াকে রেদোয়ানের চিরানি বা তোয়ালে বের করতে বলে কিয়া নীরবে বের করে দেয়। তারপর টেনে গাড়িতে নিয়ে বসায়। কিয়া বাকরুদ্ধ হয়ে বসে আছে। প্রায় 20 মিনিট পর চয়নিকাকে যেখানে রাখা হয়েছিল সেখানে গিয়ে পৌঁছায়। প্রহরও সে সাথে এসেছে। আর্মিরা রেদোয়ানের ব্যাপারে হেডকোয়ার্টারে ইনফর্ম করলে হেডকোয়ার্টার থেকে শ্যুট করার অনুমতি দিয়েছে। রেদোয়ানকে দেখলেই প্রহর থমে শ্যুট করা হবে। যদিও রেদোয়ান সিলেটের বাইরে যেতে পারবে না, সব জায়গাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আলো কিয়াকে নিয়ে যায় চয়নিকার কাছে। মৃত লাশের মতো শুয়ে আছে চয়নিকা। আলো চয়নিকার মাথা থেকে চুল নেয়। তারপর সংরক্ষণ করা ভ্রূণটা নিয়ে কিয়াকে বলে, চলো এবার। তুমি যেখানে বলবে সেখানে ডিএনএ টেস্ট করানো হবে। চাইলে ত্রিশাল দিয়ে নিজের জন্যও করতে পারবে আমার ল্যাবে। ভেবো না তোমার স্বামীর ল্যাবের মতো আমার ল্যাবে কোনো অনৈতিক কাজ করা হয়। আমি আমার মায়ের ফিক্সড ডিপোজিট ও নিজের উপার্জন দিয়ে লাভ করেছি। অনুমতিও নেওয়া আছে কী ধরনের এক্সপেরিমেন্ট করা যাবে সেটার। কিয়ার নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি নিজে করব। বায়োকেমিস্ট্রিতে অনার্স করে বিয়ের পর মাস্টার করে আর চাকরির ইচ্ছে হয়নি। যদি আমার এসিপিটিতেও ভুল হয় সূত্রে নিব। আমি নিজে দেখতে চাই। তাছাড়া মেশিন তো আছেই। ওরা মানা করে না। কিয়ার মনের অবস্থা কল্পনা করাও হৃদয় বিদারক। এতগুলো বছর কিয়াও টেস্ট করে পজিটিভ রেজাল্ট পায়। একদম নীরব হয়ে বসে আছে। না, সে কাঁদল না। অতি শোকে পাথরের মতন অবস্থা তার। শীতল কিয়াকে জড়িয়ে ধরে। আলো মলিন কণ্ঠে বলে, শীতল আপু, কি আপুকে নিয়ে গাড়িতে যাও। রোদওয়ান ভাইকে পুলিশ আর্মিরা জলদি পেয়ে যাবে। ওরা সবাই প্রহরদের বাড়িতে আসে। রাত প্রায় 10টা। কিয়া এখনও নির্বাক বসে আছে। সন্ধ্যা থেকে এক ফোঁটা পানিও খায়নি। কিয়ার মা বাবা ভাই বোনেরা এসে সান্ত্বনা দিচ্ছে তো কাঁদছে, কিন্তু তাতেও কিয়ার হেলদোল নেই। তখনই খবর আসে রেদওয়ানকে ধরতে পেরেছে। রেদওয়ানকে পালাতে দেখে ধরার জন্য পায়ে শ্যুট করে, তারপর ধরে। এখন ফার্স্ট এড করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। প্রহর সবাইকে নিয়ে সেখানে যায়। পুলিশেরা নিজেরা রেদওয়ানকে জিজ্ঞাসাবাদ করলেও প্রথমে সে কিছুই স্বীকার করে না। তারপর কিছুক্ষণ উত্তম মধ্যম দেওয়ার পর রক্তাক্ত করে আবার প্রশ্ন করা শুরু হয়। তখনও বলছিল না বলে প্রহর পুলিশকে বলে নিজে ভেতরে যায়। সাথে ফোনে কলে কানেক্ট করে থাকে নিয়াজের সাথে। প্রহর রেদওয়ানকে প্রশ্ন করে, তোমাকে আরমান স্যার অনেক পছন্দ করতেন। তুমি তো স্যারের প্রিয় ছাত্র, তাও তার সাথে এমন কেন করলে? কি করেছি আমি? বল তুই কি করেছি?
রেদনের হাঁপানো কণ্ঠের জবাবে প্রহর আবারও শুধায়। বুঝতে পারছেন না, অভিনয়ে তুমি পাকা, আমি স্বীকার করি। স্যারের এত প্রিয় ছাত্র হওয়া সত্ত্বেও এমনটা করলে কেন? আমি ওনার প্রিয় ছাত্র, তাহলে তুই কি? আমার শত্রু যখন আমার প্রিয় প্রফেসর প্রিয় ছাত্র হয় তখন কেমন লাগে বলতো? প্রহর অবাক হয়, সন্ধিয়ান কণ্ঠে শুধায়। তোমার শত্রু মানে? হ্যাঁ, তুই আমার শত্রু। তোর জন্য আমি জীবনে সব হারিয়েছি। আমার মা প্রহেলি শেওমাতকে পতিতালয়ে থাকতে হয়েছে। আমার নামমাত্র বাবা আমির শাহ আমারে মাকে সেখানে বিক্রি করে এসেছিল। তার জন্য দায়ী কে? তোর বাবা মা ও দাদা যান দায়ী। আমির শাহ তোর মা হিয়াকে ভালোবাসতো। তোর বাবা মায়ের বিয়ের পর আমার মাকে নিয়ে সে পালিয়ে বিয়ে তো করে, কিন্তু যখন মাকে ত্যায্যকন্যা করা হয় তখন মাকে তার জীবন থেকে সরানোর চেষ্টা করে এবং সফল হয়। এই সব কিছুর জন্য দায়ী তোর পরিবার। প্রহর হতবাক হয়ে বসে আছে। এদিকে ফোনের মাধ্যমে সবাই সবটা শুনে ওরা বাকরুদ্ধ। আড়ালে এত কিছু ছিল যা আড়ালেই ছিল। প্রহর নিজেকে ধাতস্থ করে বলে, তুমি মফিজানের ছেলে? তাহলে এতদিন বলনি কেন? কি বলবো, আমি নিজের প্রতিশোধ নিতে এসেছি। তোর জীবনটাও ছারকার করে দিয়েছি। তোর বাবা মাকে যে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটাও আমি করিয়েছি। হ্যাঁ, তোর প্রিয়তমা আলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রহর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। নিজে বাবা মায়ের মৃত্যুর কথা মনে পড়তেই রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছে, কিন্তু সে এবার সব আইনের হাতে ছেড়ে দেবে। প্রহর ধীর কণ্ঠে শুধায়। আমি নাই তোমার শত্রু, কিন্তু কিয়া, তাকে তো তুমি ভালোবাসতে, নাকি শত্রুর ফ্রেন্ড বলে ওর সাথেও? কিয়াকে আমি ভালোবাসি। ওর প্রতি আমার ভালোবাসা কোনো প্রতিশোধ না। যদি হতো তবে ওকে বিয়ে করে সংসার করতাম না। তাই বুঝি চাইনিকার সাথে মিলে ওকে ধোকা দিলে, চাইনিকার সাথে অবৈধ সম্পর্ক রেখে প্রত্যাখার চাইনিকার অ্যাভয়েড করিয়ে কিয়ার প্রতি ভালোবাসা জাহির করলে। রেদওয়ান এবার উচ্চস্বরে হেসে বলে, হ্যাঁ, চয়নিকা আমার হাতের পুতুল মাত্র। বিনোদনের জন্য ব্যবহার করেছি। কিয়ার জায়গায় চাচ্ছিল, তাই ওকে। তোমার সত্যি মনে হয় এসব শুনলে কিয়া তোমাকে ভালোবাসবে? তোর কথা সে বিশ্বাস করবে? আবারও রেদওয়ান হাসতে থাকে। প্রহর এবার উঠে আসে। হাতের কাছে রিভলভার থাকার পরেও নিজেকে সংযত করে নেয়। কিয়াকে পাঠাবে সেখানে। কিয়া এতক্ষণ সব শুনেও শান্ত হয়ে বসেছিল। প্রহর এসে ওকে ভেতরে যাবে কিনা জিজ্ঞাসা করলে কিয়া শান্ত স্বরে জবাব দেয়, আমি একা যেতে চাই। যা। কিয়া সেখানে যাওয়ার 2 মিনিটের মধ্যে পরপর দুটি গুলির বিকট শব্দে পুলিশ ও প্রহররা ভেতরে গিয়ে থেকে টেবিলের উপর রাখা রিভলভারটা কিয়ার হাতে। রেদনের কপালের মাঝ বরাবর 2 বার শুট করা। এবার কিয়া ফ্লোরে বসে চিৎকার করে কাঁদছে। জড়ানো কণ্ঠে অনেক কিছুই বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। শেষে অতিরিক্ত মানসিক চাপে জ্ঞান হারায়। সবকিছু শেষে এখন সব অন্ধকার মুক্ত হয়েছে। রেদনের মৃত্যু 1.5 মাস পেরিয়ে গেছে। আলোর বাবাও প্রায় সুস্থ। অনেক কিছু তার মনে পড়েছে এবং বাকশক্তিও ফিরেছে। শীতল 3.5 মাসের প্রেগনেন্ট ও কিয়া 2.5 মাসের। কিয়া এখন ওর বাবা মায়ের সাথে থাকে। কিয়ার বাবা মা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চা জন্মের পর কিয়ার বাবা এক নিঃসন্তান বিপত্নী কলিগ, যার বয়স 35, তার সাথে বিয়ে ঠিক করে রেখেছে। যদিও কিয়া বিয়ে করতে নারাজ, কিন্তু জীবন তো থেমে থাকবে না। সেদিন রেদনকে গুলি করার পর পুলিশরা সবকিছু বিবেচনা করে কিয়ার উপর চার্জ আরোপ করেনি। প্রাসাদের মতো বাড়িটিতে প্রহর, আলো ও আলোর বাবা মাত্র 3 জন থাকেন। শীতল, নিয়াজ ও রঞ্জনা খালা নিয়াজের বাড়িতে থাকে। রঞ্জনা খালা মাঝে মধ্যে আসেন বিকেলের সময়। গোধূলি তার রং দেখাচ্ছে। আলোর বাবা ঘুমাচ্ছেন। প্রহর ও আলো বাগানের দোলনায় বসে এক মনে গোধূলির ডুবন্ত সূর্য দেখছে। পিকু ও রিও ওদের ঘিরে দৌড়ে খেলা করছে। প্রহর হঠাৎ স্বগোক্তি করে, প্রহর, শেষ আলোই রাঙা সেই দিনের চৈত্র মাস। পরে পঙ্ক্তি আলো মুচকি হেসে বলে, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। একে অপরের চোখে নিজেদের ভালোবাসার গোধূলিতে আলোয় রাঙুক জীবনের শেষ প্রহর অবধি।